সিরাজগঞ্জে রবীন্দ্র কাচারি বাড়িতে হামলা ভাঙচুর, দায়িত্বরত কর্মচারীদের মারধর, দর্শনার্থী লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষেতের শশা খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘাত, আহত শতাধিক। যশোরের সরকার নির্ধারিত দামে বেচাকেনা হচ্ছে না চামড়া, অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি। কুষ্টিয়ায় বহুতল ভবন থেকে ঝিনাইদহের সাবেক এমপি আনারের দামি মডেলের গাড়ি উদ্ধার, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার পেয়েছে পুলিশ। আনুমানিক 3 মাস মতন হবে গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে। একটা রিসিট পাওয়া গেছে সার্ভিসিং এর, সেই রিসিটে আনোয়ার আজিমের নাম লেখা আছে। পুলিশের সদস্য রয়েছে, তারা এই বিষয়ে ভেরিফিকেশনের কাজ করছে। ভোলায় তেঁতুলিয়ার ভাঙনে বিলীন বসতভিটা, ফসলি জমি। বিপাকে কয়েক গ্রামের মানুষ, অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার বেড়িভাত ক্ষতিগ্রস্ত। ঝিনাইদহে গড়াইপাড়ে বাসা বেঁধেছে শালিকের দল। মাটির ছোট ছোট গর্তে আবাস তাদের, গ্রামবাসীও আগলে রেখেছে পরম যত্নে। এই পারে যে গাড়িয়ে এই যে না ভাঙল না, এই ভাঙলে থাকে হজরে আজান দেওয়া পরে যে ফর্সা হয়ে যায়, ফর্সা হলে গর্ত থেকে বেরিয়ে পড়ে। পাখি যখন রাগ ধরে উড়িয়ে যায়, সেই সময় একটা ফাইন একটা সৌন্দর্য একটা দেখা যায়। আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারা দেশে। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাতে সাথে থাকছি আমি জান্নাতুল কলি। সিরাজগঞ্জে রবীন্দ্র কাচারি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দুপুরে শাহজাদপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত রোববার স্থানীয় শাহনেওয়াজ সোহান তার স্ত্রী এবং ভাতিজাকে নিয়ে কাচারি বাড়িতে ঘুরতে যান। ফেরার পথে তাদের সাথে বাগবিতণ্ডা হয় কাচারি বাড়ির দায়িত্বরত কর্মচারীদের। অভিযোগ ওঠে, কাচারি বাড়ির কর্মচারীরা শাহনেওয়াজকে মারধর করে। আর এরই জেরে দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে হামলা এবং মারধরের জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অংশ নেয় স্থানীয় জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। কাচারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায়, মারধর করা হয় কাচারি বাড়ির কর্মচারীদের। এটা আমাদের অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানেন, আমাদের আমাদেরকে যে পদ্ধতিতে বলেন, আমরা একটা সাধারণ ডায়েরিতে বলছেন, একটা সাধারণ ডায়েরি করতেছি, তারপরে হয়তো বাকিটা টাকা দিয়ে যাবে বলেন ওইভাবে। সিরাজগঞ্জ থেকে সহকর্মী গোলাম মুস্তফা রুবেল যুক্ত হয়ে এই ঘটনার আরো বিস্তারিত তথ্য দেবেন। রুবেল, এই কাচারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় কোনো মামলা এখনো পর্যন্ত হয়েছে কিনা, সবশেষ পাওয়া তথ্য আমাদের একটু জানাবেন। হ্যাঁ কলি, আসলে ঘটনাটি ঘটেছে গত পরশু। মূলত একজন প্রবাসী, তিনি মূলত এই কাচারি বাড়িতে যখন প্রবেশ করতে নেয় বিকেলে, তখন সেখানকার নিরাপত্তা কর্মী তাকে বাধা দেয়, মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে নিষেধ করে। কিন্তু সেই প্রবাসী কোনোভাবেই শোনে না। এক পর্যায়ে সেই নিরাপত্তা কর্মীদের সাথে তার হাতাহাতি হয় এবং তাদের যখন মারধর করে, তখন প্রবাসীকে নিয়ে আটকে রাখে কাস্টডিয়াল রুমে এবং তাকে সেখানকার কিছু কর্মচারীরা মিলে এবং সেখানকার নিরাপত্তা কর্মীরা মিলে তাকে মারধর করে। সেই প্রবাসীকে মারধর ঘটনাকে কেন্দ্র করে গতকাল কিন্তু একটি মীমাংসা
বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর কিন্তু আসলে মোটামুটি একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু হঠাৎ করে আজকে আবার যখন দুপুরের দিকে, দুপুর 11টার দিকে মূলত সাজাদপুর প্রেস ক্লাবের সামনে সেই প্রবাসী যারা স্বজনরা রয়েছে এবং স্থানীয়রা সকলে মিলে একটি মানববন্ধন করে এর বিচার দাবি করে। সেই মানববন্ধন শেষে কিছু বিক্ষুব্ধ জনতা গিয়ে কিন্তু সেই কাছারি বাড়িতে হামলা চালায়। হামলা করার সঙ্গে সঙ্গে কাস্টডির রুম সহ রবীন্দ্রনাথের একটি কক্ষে, অর্থাৎ যে কক্ষে সিসিটিভি জড়িত সরঞ্জামাদি রয়েছে সেই রুমে কিন্তু তারা হামলা চালায় এবং বেশ কিছু সরঞ্জামাদি ভাঙচুর করে এবং কাস্টডিয়ান রুমের দরজা এবং জানালাগুলো ভাঙচুর করে এবং চেয়ার টেবিলগুলো ভাঙচুর করে বলে আমাদেরকে কাস্টডিয়ান জানিয়েছে। তবে সেখানকার সাজাদপুর থানার ওসি যিনি আমাদের জানিয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেছেন যে আসলে এই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে পুলিশ পাঠিয়েছিলাম এবং পুলিশ গিয়ে সেখানে ঘটনার নিয়ন্ত্রণে নিয়ে আসে, অর্থাৎ কোনো প্রকার ঘটনার বিশৃঙ্খলা ঘটতে দেয় না। তো প্রবাসীর দাবি যে আসলে এই কাছারি বাড়িতে ঢোকাকে কেন্দ্র করে তার উপর যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনে যতক্ষণ পর্যন্ত বিচার না দেবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে এবং তারা কিন্তু আগামীকালও বিক্ষোভ দেওয়ার একটা হুমকি দিচ্ছে। তবে এখন পর্যন্ত কাস্টডিয়ানের পক্ষ থেকে থানায় কোনো প্রকার অভিযোগ দেওয়া কিংবা কোনো মামলা হওয়া সেটি কিন্তু হয়নি। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন তিনি জানিয়েছেন যে যদি আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা তাদেরকে গ্রেফতারের কিংবা আটকের চেষ্টা করব, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি বিধায় কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে রুবেল। কুষ্টিয়ায় বহুতল ভবন থেকে জব্দ হওয়া কোটি টাকার একটি গাড়ি নিয়ে জেলা জুড়ে চলছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে এটি কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিমের গাড়ি। ভেতরে থেকে মিলেছে নথিপত্র, সংসদ সদস্য এবং সিআইপি স্টিকার। পুলিশ বলছে গাড়িটি কয়েক মাস ধরেই গ্যারেজটিতে ছিল। কুষ্টিয়া শহরের বুকে পুলিশ লাইন্সের ঠিক বিপরীতেই সাফিনা টাওয়ার। বহুতল এই ভবনের গ্যারেজে থাকা একটি ল্যান্ড ক্রুজার প্রাডো এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ভবনের বাসিন্দারা জানায় 3 মাস ধরেই গ্যারেজে গাড়িটি পড়ে থাকতে দেখেছেন তারা। হঠাৎ করেই খবর মেলে গাড়িটি ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য মৃত আনোয়ারুল আজিম আনারের। গাড়ির ভেতর থেকে মিলেছে সংসদ সদস্য ও সিআইপি স্টিকার। সেখানেও রয়েছে সাবেক এমপি আনারের নাম। ঝিনাইদহের সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক আলোচনা চলছে। আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে, এই আমি তো আগে জানিনি। কাগজপত্র যখন বের করে যখন ওনারা দেখছিল বা পড়ছিল তখন ওনারা বললো যে আনোয়ার আলী গাড়ি, কারণ এই কাগজপত্র আগে দেখাচ্ছিল না, আগে কাগজপত্র একটা সাইডে রাখা ছিল। পুলিশ জানায় ভবনের 3টি ফ্লোর ভাড়া নিয়ে রাখা জেনুইন লিভ কোম্পানির জিম্মায় ছিল গাড়িটি। তবে সাবেক এমপির গাড়ি কিভাবে তাদের কাছে গেল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটা রিসিট পাওয়া গেছে সার্ভিসিংয়ের, সেই রিসিটে আনোয়ার আজিমের নাম লেখা আছে, কিন্তু একটা গাড়ির যে ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন কার্ড এই জাতীয় কোনো কাগজপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের যারা পুলিশের সদস্য রয়েছে তারা এই বিষয়ে ভেরিফিকেশনের কাজ করছে। এই বিষয়ে এমপি আনারের মেয়ে জানান গাড়িটি তারা বিক্রি করেননি, এমনকি ভাড়াও দেননি কারোর কাছে। কিভাবে সেই গাড়ি কুষ্টিয়ায় পাওয়া গেল এ সম্পর্কে কিছুই জানেন না তারা। আমার বাবার এই ঘটনাটা ঘটার পরে না আসলে আমাদের গাড়ির বিষয়টি মাথায় ছিল না। অবশ্যই আইনি প্রক্রিয়া যাবো, যেটা নিয়মের বাইরে তো কোনো কিছু না, যেহেতু ডকুমেন্টস গুলো তো আপনারা দেখছেন সবাই, তো গাড়িটা তো আমাদের, তো আইনি প্রক্রিয়ায় যাবো, যেটা ফর্মালিটি যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী সেটা করতে হবে। গাড়ির বিষয়ে ভবন মালিক ও জেনুইন লিভ কোম্পানির সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। গত বছর মে মাসে ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। ঈদের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় চামড়ার হাট বসেছে যশোরে। খুলনা বিভাগের 10 জেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে ভোর থেকে চামড়া নিয়ে রাজারহাটে ভিড় জমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। সকাল 7টা থেকে শুরু হয় কেনাবেচা, তবে সরকার নির্ধারিত দামে কোনো চামড়া কেনাবেচা হয়নি বলেও অভিযোগ অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাই লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ছাগলের চামড়া বিক্রেতারা পড়েছেন আরও বিপাকে। বেচাকেনা একেবারেই নেই। আগামী শনিবার বসবে হাটের দ্বিতীয় দিন।
চামড়ার বাজারের আরও কিছু তথ্য জানতে যাব বরিশালে, সেখান থেকে সহকর্মী কাউসার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হবেন। কাউসার, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন, আর কবে নাগাদ চামড়া ঢাকায় পাঠানো হতে পারে সে ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা? কলি, কোরবানির আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে চামড়ার একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং সেই দামকে কেন্দ্র করেই কোরবানির সময়ে যারা কোরবানি দাতা তাদের কাছ থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া ক্রয় করেছেন এবং বরিশালে যারা চামড়ার ব্যবসা করেন, পাইকারি ব্যবসায়ীরা আছেন, তাদের কাছেই মূলত মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করে থাকেন। তবে তারা অভিযোগ করেছেন যে তারা যে দামে সরকার চামড়া কেনার কথা বলেছেন, বরিশালে যারা পাইকারি ব্যবসায়ীরা আছে, আড়তদার আছে, তারা সেই দাম দিচ্ছেন না। তারা সর্বোচ্চ 700 থেকে 800 টাকা একটি চামড়ার দাম দিচ্ছেন। যদিও এখানকার যারা পাইকার আছেন তারা বলছেন যে যারা ট্যানারি মালিক রয়েছে, যাদের সাথে তাদের ব্যবসা রয়েছে, তারা যে দাম নির্ধারণ করে দিয়েছেন সেই দাম হিসেব করেই তারা চামড়া কিনেছেন। এবং এবছর কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিগত দিনে যারা মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করেন, তারা কিন্তু বিগত দিনে চামড়াগুলো আড়তদারদের কাছেই বিক্রি করেছেন। আড়তদাররা সেই চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ করে ঢাকায় ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেছেন। কিন্তু এবার মাদ্রাসা কর্তৃপক্ষ, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছিল, মাদ্রাসা কর্তৃপক্ষ তারা যে চামড়াগুলো সংগ্রহ করেছিলেন সেই চামড়াগুলো কিন্তু তারাই লবণজাত করেছেন বা মজুত করেছেন এবং তারা সেই চামড়াগুলো পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন নাকি সরাসরি ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবেন সেটা আসলে এখন পর্যন্ত তারা নিশ্চিত করেননি। তবে যেখানে বেশি দাম পাবেন সেখানেই বিক্রি করবেন। এ কারণে এবার যারা বরিশালের আড়তদার রয়েছেন বা পাইকারি চামড়া ব্যবসায়ী রয়েছেন, তাদের যে চামড়া সংরক্ষণ বা মজুদের সংখ্যা অনেকটাই কম। তারা জানিয়েছেন যে গত বছরের তুলনায় অর্ধেকে তাদের এই চামড়ার সংরক্ষণ নেমেছেন এবং বলা হয়েছে যে কোরবানির 10 দিন পরে ট্যানারি মালিকরা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংরক্ষণ শুরু করবেন এবং বরিশালের যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন বা যারা চামড়া মজুত করেছেন, লবণজাত করেছেন, তারা আসলে ট্যানারি মালিকদের সিদ্ধান্তের দিকেই চেয়ে আছেন। তারা যখনই বলবেন যে চামড়া পাঠানোর জন্য তখনই তারা ঢাকায় পাঠাবেন এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে এখানকার যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে মাঝে মাঝে 1 মাস বা 2 মাস বা 3 মাস পরেও ট্যানারি মালিকরা তাদের কাছে চামড়া চান, তখন তারা আসলে ঢাকায় পাঠান। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত নন যে কবে নাগাদ এই চামড়াগুলো ঢাকায় পাঠানো হবে এবং তারা জানিয়েছেন যখনই আসলে ঢাকা থেকে চাওয়া হবে বা ট্যানারি মালিকরা চাহিদা দিবেন তখনই আসলে বরিশাল থেকে চামড়াগুলো ঢাকায় পাঠানো হবে। কলি, ধন্যবাদ আপনাকে কাউসার। কোরবানির চামড়া পাচার রোধে দেশের সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুর্গম সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঈদে আগেভাগে পদক্ষেপ নেয়ার পাচার রোধে সফলতা আশা করছে বিজিবি। সরজমিনে গারো পাহাড়ে ভারত বাংলাদেশ দুর্গম সীমান্ত এলাকা নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন। হোসাইন শাহিদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত। কুড়িগ্রামের সাহেবের আলগা থেকে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত 243 কিলোমিটার এই সীমান্তে রয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা। এসব এলাকায় বিজিবি পায়ে হেঁটে টহল দেওয়ার পাশাপাশি ব্যবহার করছে বিশেষ এই পরিবহন। ভারতের অংশে বিএসএফের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও বাংলাদেশের অংশ দুর্গম। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে। মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে করা হচ্ছে সচেতন। আমাদেরকেও সচেতন করছে যে বর্ডারে যদি ওইখান থেকে ভারত থেকে কোনো লোকজন আসে আমাদেরকে তাৎক্ষণিক জানাবে। এই এলাকায় আমরা যারা আছি সবার কাছেই বিজিবির মোবাইল নাম্বার আছে, তারা বলছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবে। সরকার পতনের পরে দেয়া বিজিবি টহল আরো বেশি বাড়ছে, এখন আমরা কোনো আতঙ্ক আমরা 24 ঘন্টা নিরাপদে। এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কিছু পাহাড়ি ছড়া ও নদীপথ, যেখানে বাংলাদেশ ও ভারতের লোকালয় একেবারেই কাছাকাছি। তাই চামড়া পাচার রোধে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা বলয় অত্যন্ত মজবুত করেছি। এখানে অনেকগুলো জায়গায় আপনার দুর্গম, যেখানে পায়ে হেঁটে যাওয়া খুবই মুশকিল। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপরাধ দমনে প্রস্তুত তারা। প্রতিটি গোপন রুট চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে।
পশু কোরবানির চামড়াগুলো যাতে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে, পাচার হয়ে যেতে না পারে, সেই জন্য সবচেয়ে হট স্পট যেগুলো আমরা চিহ্নিত করে থাকি বা যেদিক দিয়ে সম্ভাবনা আছে ওই দিক দিয়ে আমরা নজরদারিটা অত্যন্ত বেশি বাড়িয়েছি। বিজিবির নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়লে কোরবানির চামড়া পাচার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের এই সীমান্ত অঞ্চলে দুর্গম এলাকাগুলোতে এভাবেই পাহারা দিচ্ছে বিজিবি। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করতে হবে। একদিক দিয়ে পাওয়া যাবে নিরাপত্তা, অপরদিকে কাজ করতে সহজ হবে বিজিবির। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জুলাই গণহত্যা ও আহতদের মামলায় আসামিদের বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছাসহ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহতদের মামলায় আসামির সংখ্যা অনেক, এর মধ্যে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে, আর তাই প্রতিটি ঘটনার তদন্ত চলছে। প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হবে, আর নির্দোষীরা যেন সাজা না পায় সেই ব্যবস্থাও করা হবে। পুলিশের সংস্কারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি। পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা এখানে পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারবে। অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। বেনাপোল দিয়ে ভারত যাওয়ার সময় গ্রেফতার হলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেএম শাহাবুদ্দিন আজম। সকালে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন তিনি। যাচাই বাছাইয়ের পর গ্রেফতার করা হয় আজমকে। তাকে বেনাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এই নেতার নামে এলাকায় একাধিক মামলা রয়েছে। দ্রুতই গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে আজমকে। আর জেলা সদরের বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা তিনি। সিলেটের কোম্পানিগঞ্জে গত রোববার পর্যটকদের ভ্রমণে বাধা দেয় স্থানীয়রা। এরপর সেখানে কমেছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আর এই নিয়ে স্থানীয়দের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক বসলে দুঃখ প্রকাশ করে পর্যটকদের বাধা প্রদানকারীরা। এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানব। সিলেট থেকে সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমাদের সঙ্গে যোগ দেবেন। রিপন, প্রশাসনের সাথে স্থানীয়দের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর এখনকার অবস্থা আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলবেন, আর পর্যটকরা এখন সেই জায়গাগুলোতে যেতে পারবেন কিনা কি জানতে পারলেন? কলি, আসলে গত রোববার যে ঘটনাটি এখানকার স্থানীয়রা ঘটিয়েছিলেন, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা থেকে যারা এসেছিলেন তারা পর্যটক, এখানে বেশ কিছু পর্যটক ছিল, তাদেরকে নানাভাবে বলেছেন তারা যাতে এখানকার কোনো ছবিও যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে, যাতে করে বোঝা যায় যে এখানে একটি পর্যটন স্পট রয়েছে। তাদের দাবি এটি সরকারের নির্ধারিত কোনো পর্যটন স্পট না, এখানে কেউ আসতে পারবে না এবং যাতে করে আর কেউ এখানে না আসে সেই ঘোষণায় তারা দিয়েছিলেন। তারপরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে প্রশাসনের বিষয়টি নজর কাড়ে এবং প্রশাসন আজই সকালবেলা এখানকার যারা মূলত এই ঘোষণাটি দিয়েছিলেন, বিভিন্ন মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন এবং এই গ্রামের মুরব্বী যারা ছিলেন এই আশেপাশের গ্রামের, তাদেরকে ডেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কেন তারা এটা করলেন। তারা বিষয়টি বুঝতে পেরে তারা প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বেশ কিছু দাবিও তুলে ধরেছেন। বিশেষ করে পর্যটকরা এখানে আসলে তাদের নিরাপত্তা বিষয়টি তারা তুলে ধরেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এখানে যদিও একটি ছোট স্পট, এখানে পাহাড় আর এবং পাথর রয়েছে, পানি রয়েছে, যেটা অন্যান্য পর্যটন স্পটেও রয়েছে, এখানে যাতায়াত ব্যবস্থা একটু অন্যরকম, সে কারণে লোকজন এখানে খুব কম আসে। খুব কম বলতে এখানকার পুরোটাই এই সময়ের মধ্যে, বিশেষ করে এই যে ঈদের সময়টাতে কিন্তু পর্যটকদের আনাগোনা বেশি থাকে, কিন্তু এই ঘোষণার পর পর্যটকদের সংখ্যা কিন্তু কমে গেছে। পলি, ধন্যবাদ আপনাকে রিপন।
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়া এবং ক্ষেতের শশা খাওয়া নিয়ে হয়েছে আলাদা সংঘর্ষ, আর এই দুই ঘটনায় আহত শতাধিক। শ্রীঘর গ্রামে ক্ষেতের শশা খাওয়া নিয়ে সোমবার রাতে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে বড়বাড়ি এবং সরকার বাড়ির লোকজনে সংঘর্ষে জড়ায়। অংশ নেয় নারীরাও। প্রায় 4 ঘন্টা দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। হামলা ভাঙচুর করা হয় বাড়ি ঘরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। সোমবার রাতে সংঘর্ষ হয়েছে সরাইলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঠানপাড়া এলাকার অ্যারাবিয়ান ফুচকা হাউস নামের একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর টিস্যু চান রাব্বি নামের এক যুবক। স্টাফ জানান টিস্যু শেষ হয়ে গেছে, আর এই কথায় দুজনের হাতাহাতি হয়। এরই জোরে কুট্টাপাড়া এবং পাঠানপাড়ার মধ্যে সংঘর্ষে জড়ায়। সরাইল লাখাই সড়কে কয়েক ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। শশা পাড়তে গেছে এক বাড়ির লোক আরেক বাড়িতে, তো তারা মানা করছে। তবে এদের কথা হচ্ছে 2টা শশা নিলে কি হয়, তো ওইটাকে কেন্দ্র করে এই গ্রাম ওই গ্রাম 2 গ্রামের ওইটা ব্যাপক আকারে মারামারিটা। টিস্যু চাইতেছে, টিস্যু দেওয়া হয়েছে, একবার টিস্যু শেষ হয়ে গেছে। এটা বলছে যে টিস্যু আর নাই, তো টিস্যু নাই, টিস্যু দেন, যেখান থেকে পারেন সেখান থেকে আনা দেন। এই দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার 2 সীমান্ত থেকে 20 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, সোমবার দিবাগত রাতে বিজিবির টহল চলাকালীন পুশকৃতদের আটক করা হয়। বিজিবির 42 ব্যাটালিয়ন কমান্ডার জানিয়েছে, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর থেকে 2 নারী এবং 9 শিশু সহ 13 জনকে আটক করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত থেকে 2 নারী এবং 3 শিশু সহ 7 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। আর এর আগে গত মাসে দিনাজপুরের এনায়েতপুরে সীমান্ত নিয়ে 19 জনকে পুশিন করেছে বিজিবি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে করোনার সংক্রমণ রোধে সকাল থেকেই হিলের ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে। ভারতের বিভিন্ন প্রদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। করোনার লক্ষণ থাকা যাত্রীদের হাসপাতালে পাঠানো হবে বলেও জানান মেডিকেল টিম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশের পথে বসানো হয়েছে হেলথ ডেস্ক। ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে মেডিকেল টিমের সদস্যরা। ভোলার চরফেশনে তেঁতুলিয়া নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা তীরবর্তী কয়েক গ্রামের মানুষ। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ার বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। হুমকির মুখে প্রায় 20,000 পরিবার। বর্ষায় নদীর রুদ্ররূপ, বিঘার পর বিঘা জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। নদীর পানে তাকিয়ে অশ্রু বিসর্জন ছাড়া কিছুই করার নেই সর্বশান্ত মানুষগুলোর। ভোলার তেঁতুলিয়া নদীর দৃশ্য এটি। সব হারিয়ে দিশেহারা চরফ্যাশনের চর নুরুল আমিন গ্রামের তাহেরা খাতুন। নদীগর্ভে বিলীন হয়েছে রহিমা বেগমের বসতভিটাও। স্বামী ও 3 সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। স্বামী থাকতে গর্বিটা আছিল, স্বামী মারার পরে গর্বিটা ভাঙি লেগেছে, তো বিড়া থাকলে খুঁজি সেরিয়ানি খাইতাম। আমার এখানে আমি আগে বসবাস করছি, এই গাঙ্গে ভাঙতে ভাঙতে আমার ফিরা ধরছে, পরে ফিরা ধর গাঙ্গে দুধি আবার লয়ে যেত, আর গাঙ্গার লগে কি জোর আছে ভাঙতে আর টিকতে আসি না, পরে বিড়া অর্ধেক বিড়া সুদ্ধা আমার ঘর লয়ে গেছে। স্থানীয়রা জানান, প্রায় 3 থেকে 4 বছর ধরেই কাশিম মিয়া বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় নদী ভাঙন চলছে। এই ভাঙনের শিকার অনেকেই। এই নদীর ভিতরে বাসি, আমার ঘর কেন বাসায় লইয়া গেছে। এখন আমি মানুষের ঘরে থাকি। বর্ষা হলে ধান করতাম, আবার দুলে আইলে বাদাম করতাম, ডাল করতাম। এখন নদীতে সব জমি ভেঙে লয়ে গেছে। শত শত বাড়ি ঘর এবং কয়েকশো কানি ফসলি জমি বিলীন হয়ে গেছে নদী ভাঙনে।
নদী ভাঙন কবলিত 860 মিটার এলাকার মধ্যে 110 মিটার এলাকায় প্রায় 33 লাখ টাকা ব্যয়ে এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরিপ করে দেখেছে 860 মিটার অংশে কিন্তু অধিক ভাঙন রয়েছে এবং আমাদের অন্যান্য রাজস্ব খাতের আওতায় 110 মিটার অংশের কিন্তু আমরা জিও ব্যাগ দ্বারা কিন্তু প্রোটেকশনের যে ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজটা চলমান রয়েছে। বাকি যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ভাঙনের সম্মুখীন আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই অংশের ভাঙন প্রতিরোধে দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক। যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ। আমাদের নৌকাতে ঘর বাড়ি সব নদীতে চলে গেছে। এখন আমাদের ছেলে বাঁচাইতাম যে এখন আমাদের নৌকা আশ্রয় নিয়েছিলাম। আমার কি অবস্থা আপনারা দেখেন, ছাগল গরু বুড়া গাড়া হাঁস মুরগা ব্যাগ চলে গেছে দৈতারি নগদ। বাংলা বাজার থেকে আবাদিয়া পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই। এই বেড়িটা আপনার আজকে সামান্য এক হাত বেড়ি আছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশ মেরামত না করলে হুমকির মুখে থাকবে পার্শ্ববর্তী কয়েক গ্রামের প্রায় 20,000 পরিবার। এরই মধ্যে বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে। ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করে সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান ইউএনও। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা 800 থেকে 900 পরিবারকে আমরা সিলেক্ট করেছি। তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে। শুধু আশ্বাস নয়, দ্রুত মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। রাকিব সরকার, যমুনা নিউজ।